ব্যাংককের এক বিলাসবহুল ভিলার ভেতরে বসে একজন লোক ল্যাপটপ চালাচ্ছিল। হঠাৎ বাইরে থেকে এক প্রচণ্ড অ্যাক্সিডেন্টের শব্দ কানে এলো। সে একদমই জানতো না তার আইসি জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে মাত্র কয়েক মিনিট পরে। লোকটি ল্যাপটপ খোলা অবস্থায় রেখে দৌড়ে বেরিয়ে গেল। এক মেয়ে তার টয়টা গাড়ি ওর ভিলার গেটে লাগিয়ে দেয়। পুলিশ বহু বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিল। এটি ছিল 2017 সালের 5 জুলাইয়ের সকালবেলা। আর যে লোকটির কথা বলা হচ্ছে সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল এক মাল্টিমিলিয়নিয়ার। রাজকীয় জীবনযাপন করত। দিনে পর্সা, বিকেলে BMW ও রাতে লাম্বরগিনি চালাইত। সবাই জানতো সে সফটওয়্যার ডেভেলপার, কিন্তু আসলে সে কিং অফ ডার্ক ওয়েব নামে পরিচিত ছিল। বছরের পর বছর ধরে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল, কিন্তু ছোট্ট একটি ভুলেই সব শেষ হয়ে গেল। প্রপার্টি, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি, এমনকি তার জীবনও। তাহলে সেই ছোট্ট ভুলটি কি ছিল, আর কিভাবে 7 দেশের পুলিশ মিলে এই অপারেশনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ওয়ান্টেড ডার্ক ওয়েব কিংকে খুঁজে বের করলো? স্বাগতম আবারও গ্র্যান্ড স্টোরিজ টিভির আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শকবৃন্দ, 2010 সালের কথা। ডার্ক ওয়েব তখন ধীরে ধীরে মাথা তুলছিল। ডার্ক ওয়েব আসলে ইন্টারনেটের সেই অন্ধকার দিক যেখানে সব রকমের বেআইনি কাজ চলে। ডার্ক, অস্ত্র, এমনকি টার্গেট কিলিংয়ের মতো কন্ট্রাক্ট পর্যন্ত এখানে চলত। এ যেন পুরো একটি কালো বাজার। ডার্ক ওয়েবে এমন কিছু কাজ হতো যা আমাদের সবার জন্য বিশ্বাস করাটাও অনেক মুশকিল। ডার্ক ওয়েবে এমন কাজ হওয়ার পিছনে কিছু বিশেষত্ব আছে। এখানে যারা কাজ করে তারা সবাই সবার নিজের পরিচয় গোপন রাখতে চাইতো, ফলে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা কোনোভাবেই তাদের সহজে ধরতে পারে না। ডার্ক ওয়েবে সবাই এই সুবিধাটাই পাচ্ছিল। আমরা নর্মাল ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, তেমনি ডার্ক ওয়েব ব্রাউজ করার জন্য স্পেশাল ব্রাউজার ব্যবহার করা হয়ে থাকে, যা ইউজারদের আইডেন্টি হাইড করার জন্য অনেকগুলো সার্ভারের মাধ্যমে তাদের আইডেন্টি হাইড রাখে। এদের মধ্যে একটা ব্রাউজারের নাম হচ্ছে টর ব্রাউজার। 2010 সালে ডার্ক ওয়েব এত জনপ্রিয়তা ছিল না। আরেকটা বড় পরিবর্তন আসে যখন ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় হলো। ইলিগ্যাল অ্যাক্টিভিটির পেমেন্ট ট্রান্সফারের মাধ্যম হয়ে যায় এই ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি ট্র্যাক করা প্রায় অসম্ভব, ফলে অবৈধ ব্যবসার সব সমস্যাই যেন মিটে গেল। কন্ডাক্টরদের আইডেন্টিটিও হাইড থাকতেছে এবং পেমেন্ট ট্রান্সফার করার অনেক সেভ হয়ে গিয়েছে। এবার দরকার ছিল একটি ভালো বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম, যা ছিল এই ডার্ক ওয়েব। 2011 সালে তৈরি হলো সিল্ক রোড নামের এক বড় ডার্ক ওয়েবসাইট, যা ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার সফলতা অর্জন করে। দ্রুতই জনপ্রিয় হলো, লাখ লাখ ইউজার যুক্ত হলো এতে। কিন্তু 2.5 বছর পর এর মালিক ধরা পড়ে যায় আর সাইট বন্ধ হয়ে যায়। তবে চাহিদা এত বেশি ছিল যে একের পর এক নতুন সাইট চালু হতে থাকে। সিল্ক রোড 2.0, ইভলিউশন ইত্যাদি। এই ওয়েবসাইটে সেলস ও পারচেস করার জন্য তাদের বিটকয়েন প্ল্যাটফর্মকে দিত, আর প্ল্যাটফর্ম তাদের কমিশন কেটে নিয়ে বাকি পেমেন্ট সেলারকে দিয়ে দিত। ওয়েবসাইটগুলোতে যেহেতু ইলিগাল কাজ হইতো, তাই প্রায় সব সাইটের অ্যাডমিন ইউজারদের টাকা নিয়ে হাওয়া হয়ে যেত, যাকে বলা হতো এক্সিট স্ক্যাম। যেহেতু তাদেরকে কেউ চিনতো না আর ডার্ক ওয়েব হওয়ার কারণে তাদেরকে ট্রেস করা পুরাই অসম্ভব ছিল, ফলে ড্রাগ ডিলাররা সহজেই অন্য সাইটে সরে যেত। ডার্ক ওয়েবের শুরুতে অনেক ঘাপলা হতো। এক্সিট স্ক্যাম, প্ল্যাটফর্ম ওনারদের ধরা পড়া, আরও হ্যাকিং অনেক কমন ছিল। এখানে রেপুটেবল ও ট্রাস্টেড প্ল্যাটফর্মের দরকার ছিল। এটি সেই সময় ছিল। 2014 সালে আলফাবে নামে নতুন এক সাইট চালু হয়। যিনি এই ওয়েবসাইটের মালিক তার নাম পরিচয় কেউ জানতো না। সে শুধু আলফা 0.2 নামে পরিচিত ছিল। শুরুতে আলফাবে শুধুমাত্র চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য বিক্রি করত। পরবর্তীতে দ্বিতীয় সাইট ওপেন হয়, যেখানে সেলস পারচেস শুরু হয়েছিল, যেমন মানি লন্ডারিং ও ড্রাগস। কিন্তু কিছু জিনিস এমন ছিল যে আলফাবেতে ট্রেড করার পারমিশন ছিল না, যেমন চাইল্ড অ্যাবিউজ ও চুরি করা রাশিয়ান ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল। কিন্তু এমন ছিল কেন, তা হয়তো আলফাবেট 0.2 রাশিয়ার ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে পাঙ্গা নিতে চাচ্ছিল না, বা ইউএস ল এনফোর্সমেন্ট
এজেন্সিকে দেখাতে চেয়েছিল যে রাশিয়া থেকে এই সাইট চালাচ্ছে, এখানে ইউএসের আধিপত্য চলে না। শুরুর 1 বছরের মধ্যেই 2 লাখ কাস্টমার ও 40,000 সেলার যুক্ত হলো, আর তাদের কালাধান্দা চলতে লাগলো। 2017 সাল নাগাদ ওয়েবসাইটটি 3 লাখেরও বেশি আইটেম লিস্ট হয়ে যায়, আর প্রতিদিন $5 লাখ সেল হতে থাকে। আলফা 0.2 যাকে কেউ জানতো না, সে এই সেলস থেকে মাসে $6 লাখ কামাচ্ছিল, আর দেখতে দেখতে হয়ে উঠল ডার্ক ওয়েবের একছত্র রাজা। আলফাবে ডার্ক ওয়েবের সবচেয়ে বড় মার্কেট হয়ে ওঠে, আর কাস্টমার ও ডিলারদের মধ্যে ট্রাস্ট লেভেল বাড়ায় দেয়। কিন্তু সারা বিশ্বের আইন প্রয়োগকারী সংস্থাগুলো চেষ্টা চালাচ্ছিল তার আসল পরিচয় জানার, কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ ছিল। আমেরিকান ইনভেস্টিগেটররা আলফাবের সার্ভারের লোকেশন খুঁজে বের করতে চেয়েছিল, যাতে ডেটা সেন্টারে রেইড করে প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া যায় এবং হয়তো এর মাধ্যমে আলফা 02 পর্যন্ত পৌঁছানোর একটা সুযোগ তৈরি হতে পারে। সাধারণত কোনো ওয়েবসাইটের সার্ভার লোকেশন মানে যেখানে ওয়েবসাইট হোস্ট করা থাকে বের করা খুব কঠিন কিছু নয়, কিন্তু ডার্ক ওয়েবসাইটে শুধু টর ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যায়, আর টর ব্রাউজার বিশ্বের অসংখ্য র্যান্ডম সার্ভারের আড়ালে আসল ওয়েবসাইট লোকেশন লুকিয়ে রাখে। এ কারণে আমেরিকান ইনভেস্টিগেটরদের পক্ষে আলফা বেতে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। ফলশ্রুতিতে তারা আলফা বেতে সাধারণ ইউজারের মতো ড্রাগ কেনা শুরু করলো, এই আশায় যে ড্রাগ ডিলার হয়তো ভুল করবে এবং সেখান থেকে তারা সূত্র পাবে, কিন্তু এতে কেবল ড্রাগ ডিলারদেরই ধরা যাবে। অথচ অথরিটিদের দরকার ছিল আলফাবের আসল মাস্টার মাইন্ড আলফা 02। সে অনেক সতর্কতার সাথে সব কিছু সামলাচ্ছিল। এই অন্ধকার জগতে টিকে থাকার সব কৌশল সে জানত। গত কয়েক বছরে সে এতটুকুও ভুল করেনি যেটা অথরিটিদের কোনো সূত্র দিতে পারে। তবে 2017 সালে অবশেষে অথরিটির হাত আলফা 02 পর্যন্ত পৌঁছানোর একটা ক্লু আসে। ডিইএ ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি অফিসের রবার্ট মিলার একদিন কম্পিউটারের সামনে বসে তার খোঁজ করছিলেন। হঠাৎ একটি মেইল পান। ওই ইমেইলে আলফা 02 নিয়ে কিছু তথ্য ছিল, আর প্রেরক ছিল অজ্ঞাত কেউ। সবাই জানে সাধারণত কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে ওয়েলকাম ইমেইল আসে। ঠিক তেমনই 2014 সালে যখন আলফাবে প্রথম লঞ্চ হয়েছিল তখন ওয়েলকাম ইমেল পাঠানো হয়েছিল। সেই ওয়েলকাম ইমেল যে ইমেল অ্যাড্রেস থেকে এসেছিল সেটি ছিল আসল সূত্র। যদিও পরে তারা ভুলটা ঠিক করে দেয়, কিন্তু যে ব্যক্তি টিপস দিয়েছিল সে ওই আসল ইমেল অ্যাড্রেসটা সেভ করে রেখেছিল এবং রবার্ট মিলারের কাছে পাঠায়। প্রেরক আসলে কে ছিল, তার প্রতিদ্বন্দ্বী কোনো কাস্টমার নাকি ড্রাগ ডিলার, এতে কোনো কিছু যায় আসে না, কারণ ডিইএ এখন আলফা 02 এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেছে। ওই ইমেল অ্যাড্রেস দিয়ে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাইন আপ করা হয়েছিল। ফ্রান্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম skyrock.com এ ঠিক এই ইমেল দিয়ে অ্যালেক্স নামের প্রোফাইল খোলা ছিল এবং সেখানে 2008 থেকে 2009 সালের কিছু ছবি পাওয়া গেল, যা সম্ভবত আলফা 02 ছিল। ওই একই ইমেল দিয়ে একটি ডেটিং প্রোফাইলও খোলা ছিল, যেখানে হোম টাউন হিসেবে কানাডার ট্রয়েস রিভিয়ার শহরের নাম দেয়া ছিল। 2008 সালে সেই প্রোফাইল অনুযায়ী তখন তার বয়স ছিল 17 বছর। সম্ভবত ইমেল অ্যাড্রেসে থাকা 91 ছিল তার জন্মসাল। এই ইমেল ব্যবহার করে 2008 সালে এক ফরাসি টেক ফোরামে পোস্ট করা হয়েছিল, যেখানে ইউজারের নাম ছিল আলফা 02, কিন্তু পোস্টের শেষে তার আসল নাম ছিল আলেকজান্ডারি কেইজেস। এবার অথরিটির হাতে তার আসল নাম এলো, তবে সে কোথায় থাকে এই তথ্য তাদের কাছে ছিল না। লিঙ্কডইন প্রোফাইলে আলেকজান্ডারি নিজেকে সফটওয়্যার ডেভেলপার হিসেবে দেখিয়েছিল। আর সবচেয়ে বড় ক্লু পাওয়া গেল ফেসবুক থেকে, যেখানে থাইল্যান্ডের এক মেয়ের প্রোফাইলে পাওয়া গেল যিনি ছিলেন তার বাগদত্তা, অর্থাৎ আলেকজান্ডারি কেইজেস সম্ভবত থাইল্যান্ডেই থাকে। এ তথ্য হাতে পেয়ে আমেরিকান অথরিটি থাইল্যান্ডে পৌঁছে গেল এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে তারা জানতে পারল যে আলেকজান্ডারি কেইজেস ব্যাংককে একাধিক প্রপার্টি কিনে রেখেছে। এরপর থেকে শুরু হলো গোপন নজরদারি। তার ছিল এক ভিলা যেখানে সে তার থাই স্ত্রী নিয়ে থাকতো। ব্যাংককের বাইরে ছিল $3 মিলিয়ন ম্যানশন, আর ফুকেটে ছিল তার বাড়ি। সাইপ্রাসে নতুন ভিলা কেনার প্রস্তুতিও নিচ্ছিল। এজেন্টরা তার সব নড়াচড়া লক্ষ্য করছিল।
সে লাম্বরগিনি চালিয়ে ঘুরতো। একবারের জন্য সে বুঝতে পারছিল না যে থাইল্যান্ড, আমেরিকার, কানাডার এজেন্টরা তার পিছু নিয়েছে। এদিকে আমেরিকান ও ইউরোপিয়ান অথরিটিস মিলে শুরু হলো অপারেশন বায়োনেট। আলফাবে এবং হানসা মার্কেট নামে দুই ডার্ক ওয়েবসাইট বন্ধ করার প্ল্যান। ইউরোপিয়ান অথরিটিস গোপনে হানসা মার্কেটের সার্ভারের ডেটা কপি করে এবং তাদের অ্যাডমিনকে জার্মানিতে গ্রেপ্তার করে। একই সময় আলফাবের মালিক আলেকজান্ডারিকে ধরার প্ল্যান করা হয়। শর্ত ছিল তাকে অবশ্যই রঙ্গ হাতে ধরতে হবে, মানে খোলা ল্যাপটপে কাজ করার সময় ধরতে হবে, যাতে প্রমাণ থাকে যে সাইডের মালিক সে নিজে। 5 জুলাই 2017 সকালে ফাঁদ পাতা হলো। একজন মহিলা এজেন্ট তার টয়টা গাড়ি নিয়ে আলেকজান্ডারের ভিলার গেটে ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটায়। পরিকল্পনা অনুযায়ী আলেকজান্ডারি হঠাৎ ল্যাপটপ রেখে মোবাইল হাতে বেরিয়ে আসে। ঠিক তখনই এজেন্টরা তাকে ধরে ফেলে এবং ভেতরে গিয়ে তার ল্যাপটপের কন্ট্রোল নেয়, যেখানে আলফাবের কন্ট্রোল প্যানেল খোলা ছিল। আলেকজান্ডারি কেজেস রঙ্গ হাতে ধরা পড়ল। তার সব পাসওয়ার্ড, গাড়ি, প্রপার্টি, $1,000,000 ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হলো। কিন্তু আদালতের ওঠার আগেই ঘটে ট্র্যাজেডি। গ্রেপ্তারের মাত্র 1 সপ্তাহ পরেই সে কাস্টডির মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ডার্ক ওয়েবের রাজা শেষ পর্যন্ত এক ছোট্ট ভুলে সব কিছু, এমনকি নিজের জীবনও হারালো। আর আলফাবে বন্ধ হওয়ার পর যেমন আশা করা হয়েছিল, সব ডিলার আর কাস্টমাররা হ্যানসা মার্কেটে চলে যায়। ঠিক সেই সময়ে ইউরোপিয়ান ইনভেস্টিগেটররা হানসা মার্কেট দখল করে নেয়। পরিকল্পনা হলো যখন আলফাবে বন্ধ হবে তখন সব ডিলার ও কাস্টমার হানসা মার্কেটে চলে যাবে। আর হানসা মার্কেট যেহেতু পুলিশের নিয়ন্ত্রণে, তাই একসঙ্গে হাজার হাজার অপরাধীকে ধরা যাবে এবং সেটিই ছিল অপারেশন বায়োনেট। প্রিয় দর্শক, আশা করি গ্র্যান্ড স্টোরি টিভির এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।